নমস্কার, আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আর আমাদের সঙ্গে রয়েছেন ভারতবর্ষের অন্যতম শিশুরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, যিনি আমরা তার নাম এক বাক্যে চিনি, তার কারণ তিনি অনেকের কাছেই একেবারে প্রায় পিতৃতুল্য এবং ভগবান তুল্য। তার কারণ শিশুদের চিকিৎসায় ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো 1 নম্বর, ভারতবর্ষে অদ্বিতীয়। ফলে ডক্টর ঘোষকে আমরা পেয়েছি এই আলোচনা করতে। এখানে মূলত বাবা মায়ের দুটো সমস্যা হয়। একটা হচ্ছে বাচ্চাকে খাওয়া দাওয়া ঠিক করে করাতে হবে যাতে করে সে হেলদি থাকে। আর দুই হচ্ছে যে বাচ্চার বুদ্ধিমত্তা কতটা হচ্ছে। আচ্ছা, এই বাচ্চারা যখন জন্মায় তখন থেকে তার বুদ্ধিমত্তা কেমন, সেটা কি কোনো পরিমাপের জায়গা রয়েছে? দেখুন, এটা বোঝা তো অলমোস্ট অসম্ভব। সে কে কতটা বুদ্ধিমত্তা হবে। ইভেন আপনারা জানেন যে যে লাইটের তলে আমরা দাঁড়িয়ে এই বসে কথাগুলো বলছি, থমাস এডিসন, তাকে 5 বছর বয়সে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল ওর বুদ্ধি কম বলে, এডিএইচডি বলে। তো সেই তো এত এত আবিষ্কার করলো। আবার আহ, যে বুদ্ধি আহ, মানে মাপকাঠি আমি বলি যেটা, সেটা হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন নিজে 3 বছরের পর কথা বলেছে, মুসোলিনি 3 বছরের পর কথা বলেছে। তো একটা বাচ্চার বুদ্ধি কি হবে ফিউচারে বলাটা অতটা সহজ নয়। কিছু কিছু বাচ্চা আছে যারা লেট ব্লুমার্স, তারা পরে ব্লুম করে। মানে অনেককে দেখা যায় যে মাধ্যমিকে সেরকম ভালো কিছু রেজাল্ট করেনি, কিন্তু পরে জীবনে সে দেখা গেছে যে অনেক উন্নতি হয়েছে, তার ব্রেইন আস্তে আস্তে খুলেছে, তার প্র্যাকটিক্যাল সেন্স আস্তে আস্তে খুলেছে। তো তাদেরকে বলে লেট ব্লুমার্স। তো প্রথম দিকে দেখে একটা বাচ্চাকে বোঝা যায় না যে সে কিরকম ভাবে তার বুদ্ধিটা বিকাশ হবে। তবে হ্যাঁ, নর্মাল যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ফাইন মোটর, গ্রোস মোটর, আমাদের কতগুলো চার্ট আছে, সেইগুলো দেখে আমরা বুঝতে পারি যে সে অন ট্র্যাক আছে কিনা। অন ট্র্যাক যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, হবে। কিন্তু সে কতটা বেশি বুদ্ধিমান হবে, তার আইকিউ 100 হবে না, তার আইকিউ 120 হবে না, 140 হবে, এটা কিন্তু নিউবর্ন পিরিয়ডে কিংবা প্রথম কয়েক বছরের মধ্যে বোঝা সম্ভব না। অনেকেই বলেন যে ওর বাবা মা যা বুদ্ধিমান, তার ছেলে মেয়ে কতটা বুদ্ধিমান হবে। এখানে এই এই যে অনেকে বলেন, তাতে কি কোনোভাবে জিনের কোনো মানে লিঙ্ক রয়েছে? দেখুন, আপনি যদি টিভিতে দেখেন যে মাধ্যমিকে যারা, আমি এই দাস, আমি প্রথম হয়েছি, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি, এইগুলো যারা অ্যাড আমরা দেখি, তারা কিন্তু সবাই পেরিফেরি থেকে এবং খুব সাধারণ ঘরের থেকেই তারা আসে। তো সুতরাং আহ, এটা কিছুটা জিন আসে, চেঞ্জ হয়ে যায়, ভালো জিন একটা পড়ে যায়, তৈরি হয়। তো এরকম অনেক গরিবের ঘরেও কিংবা বাবা মা অতটা বুদ্ধিমান নয়, বাচ্চা সাংঘাতিক বুদ্ধিমান হয়েছে। তো এইগুলো ঠিক বলা মুশকিল। আবার যেখানে বাবা মা বুদ্ধিমান, তাদের বাচ্চারাও বুদ্ধিমান হয়, কিন্তু তাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও প্লে করে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যে বাবা, হয়তো আমার সাথে একজন আহ, বন্ধু ছিল, তার বাবা ইংলিশের প্রফেসর ছিল। তো আমরা সাধারণ সাথেই পড়েছি, কিন্তু ওর ইংলিশটা খুব ভালো ছিল, কারণ আহ, ওকে তো বাবা পড়াতো ইংরেজি। তো ওখানে ওর এনভায়রনমেন্টটা প্লে করছে, আমাদের আবার সেই এনভায়রনমেন্টটা ছিল না। তো সেটা বুঝতে হবে যে এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর, জিন একটা বড় ফ্যাক্টর, আর অধ্যবসায় একটা বড় ফ্যাক্টর। এবার কেউ যদি বেশি টাইম দেয়, সে ভালো রেজাল্ট করবে, কেউ যদি কম টাইম দেয় কিন্তু সে খারাপ রেজাল্ট করবে। তো রেজাল্টটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স প্লাস টাইম। অনেকে হয়তো বেশি ইন্টেলিজেন্স নয়, কিন্তু টাইমটা বেশি দিয়েছে, সে কিন্তু এগিয়ে যাবে। আবার অনেক ইন্টেলিজেন্ট ছেলেকে দেখেছি, খুব ইন্টেলিজেন্ট, কিন্তু এত কম সময় দিয়েছে, সে কিন্তু ভালো রেজাল্ট করছে না। সদ্যজাত যে আজকে জন্মালো, কবে থেকে তার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তার বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য যে ব্রেন গেম বা বিভিন্ন ধরনের খেলা, মানে কবে থেকে তাকে এই ধরনের প্র্যাকটিস করানো শুরু করা উচিত বা করা যায়? আমি ওগুলোতে একদমই বিশ্বাস করি না। আমি ন্যাচারাল নর্মাল ভাবে যেভাবে বাচ্চা মানুষ হবে, আমরা বলি যেটা একটু আর্লি প্লে স্কুলে দিতে, যে 1.5 বছর বয়সে প্লে স্কুলে দিতে, তারপর স্কুলে যেরকম লেখাপড়া হয় সেটাই করতে। বাড়িতে খুব বেশি পড়ানোর পক্ষপাতী আমরা নই,
কারণ বাড়িটা বাচ্চার সোশিয়ালাইজেশনের জন্য, বাবা মার সাথে খেলার জন্য, বন্ধু বান্ধবের সাথে খেলার জন্য। লেখাপড়াটা স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকলেই বোধহয় ভালো। কারণ যেসব দেশ থেকে আমরা জানি যে বেশি নোবেল প্রাইজ পাচ্ছে, সেসব দেশে কিন্তু বাড়িতে পড়ার হ্যাবিটটা খুব বেশি নেই। আর একাডেমিক ক্যারিয়ারটা একটা ম্যারাথন রেস, এটা কোনো 100 মিটার রেস নয় যে আমি প্রচুর পড়াশোনা করে মাধ্যমিকে ফার্স্ট হয়ে গেলাম, তারপরে আর আমি যদি না পড়ি তাহলে আমি কিছু রেজাল্ট পাবো না। তো মনে রাখতে হবে যে একাডেমিক ক্যারিয়ারটা একটা ম্যারাথন রেস, আপনি যতদিন পড়াশোনা করবেন তত ভালো রেজাল্ট পাবেন। অনেকেই বলেন যে ঘষে মেজে কোনো রকম বুদ্ধিটা বাড়ানো হয়েছে। তো আপনি ছোটবেলায় মানে 5 বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এই ঘষে মেজে বুদ্ধি বাড়ানোর কোনো কি উপায় আছে, বা কি করা উচিত, দেখুন, কি আপনি প্র্যাকটিস আপনি করা উচিত? আপনি যেটা করতে পারেন আমি বললাম তো, যে আপনি ঘষে মেজে হয়তো তাকে ক্লাস 6-এ ফার্স্ট করতে পারেন, কিন্তু সেই ক্লাস 6-এর ফার্স্ট দিয়ে তো তার জীবন চলবে না। তার বেসিক ইন্টেলিজেন্সটা তো থাকতে হবে, প্র্যাকটিক্যাল সায়েন্সটা তো থাকতে হবে। আপনি ঘষে মেজে তাকে হয়তো মাধ্যমিক পাশ করিয়ে দিতে পারেন, কিংবা হয়তো এমন একটা চাকরি দিতে পারেন যে যেখানে মাধ্যমিকটাই তার মিনিমাম কোয়ালিফিকেশন, কিন্তু লং টার্মে তো আপনি তাকে সাংঘাতিক কিছু ভালো করে দিতে পারবেন না। তাহলে এই যে আইকিউ টেস্ট বলা হয়, সেটার কি গুরুত্ব তাহলে? আইকিউ টেস্টটা তো বেসিক ইন্টেলিজেন্সটা তার, হ্যাঁ, সেই টেস্টটা সেটার সাথে তো মাধ্যমিকের কোয়ালিফিকেশনের কোনো ভ্যালু নেই। এই বেসিক ইন্টেলিজেন্সটা যেটা, সেটা কিভাবে পরিমাপ করা হয়? সেটা চাইল্ড সাইকোলজিস্টরা বিভিন্ন কোশ্চেন করে 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 তাকে দেখে যে তার আইকিউটা কতটা। আইকিউ যদি কম হয় সেক্ষেত্রে বাবা মা কি করবে? দেখুন, বাবা মা যদি আইকিউ কম হয়, তো আমি বললাম তো যে রেজাল্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টাইম অ্যান্ড ইয়োর ইন্টেলিজেন্স। তো আমি যদি আইকিউ কম হয় আমি বেশি সময় পড়বো, আর আমার যদি আইকিউ বেশি হয় তাহলে আমি একটু কম সময় পড়বো। এই হচ্ছে ব্যাপার। আমার যদি আইকিউ কম হয় তাহলে আমাকে যে জিনিসটা একবার পড়লেই অন্যের সবার হয়ে যাবে, আমাকে দুবার পড়তে হবে। বাবা মা অনেকে যে পড়াশোনা করছে না বলে বাড়িতে মারধর করা, মানুষের গালিগালাজ মার করা, এসব মারধর করেন, তখন সেই প্রভাব কি বাচ্চাদের ক্ষেত্রে ভালো হয় না খারাপ হয়? তাতে তো ভালো রেজাল্ট তো তাতে হবে না। কারণ পড়াশোনার প্রতি যদি আমার বিতৃষ্ণা এসে যায় মার খেয়ে, তাহলে তো আহ, তার রেজাল্ট ভালো হবে না, তার প্রতি তো তার আকর্ষণ থাকবে না। বাবা মা মারতে পারে, কিন্তু সেই জন্য আহ, আমি যে এই ছোট বয়সে পাশ ফেলের পক্ষপাতী নই। কারণ কে ক্লাস 2-তে ফার্স্ট হয়েছিল, তার রেজাল্টটা দিয়ে তো আমার ভবিষ্যৎ চলবে না। তার মানে আপনার কথা অনুযায়ী যে বুদ্ধিমত্তাই একমাত্র জিনিস নয়, বুদ্ধিমত্তার সঙ্গে অধ্যবসায় দুটোর দুটোই দরকার। ইম্পর্টেন্ট। আমি খুব বুদ্ধিমান লোক হতে পারি, কিন্তু আমি টাইম দেইনি। আমি দেখেছি এরকম। আবার আমি দেখেছি যে সেরকম বুদ্ধি নেই, কিন্তু প্রচুর পড়াশোনা করেছে, খেটে খুটে করেছে। আমি হয়তো তাদের মধ্যে একজন, যে বুদ্ধিটা কম কিন্তু খাটি একটু বেশি। তার মানে যারা ক্লাস 3, 4, 5 পর্যন্ত পেছনের বেঞ্চে বসে তাদের নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কি বলছেন? না, ডেফিনেটলি না। সেক্ষেত্রে কি করা উচিত পেছনের বেঞ্চে বসে যারা, তাদেরকে? দেখুন, পেছনের বেঞ্চে বসলেই যে সে খারাপ স্টুডেন্ট হয়ে গেল তা নয়। অনেকে আহ, পিছনের বেঞ্চে বসে ক্লাসে একটু গল্প করব, ফুর্তি করব, মজা করব, সেটার জন্যও বসে, বাট বেসিক্যালি সে হয়তো ইন্টেলিজেন্ট। বেসিক্যালি সেই জন্য সে হয়তো ইন্টেলিজেন্ট। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই বাবা মায়েদের কাছে যে বার্তাগুলো পাঠালেন চিকিৎসক অপূর্ব ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ, তা অবশ্যই বাবা মায়ের চিন্তার কোনো কারণ নেই। ছোট্টবেলায় 100 মিটার দৌড় নয় বা T20 খেলা নয়, এটা মারাথন রেস, টেস্ট ম্যাচের মতো। একটা ক্লাসে খারাপ রেজাল্ট হলো বলে সারা জীবন খারাপ হয়ে যাবে তেমনটাও নয়। আবার বুদ্ধিমত্তা কোনোভাবে মারধর করে বা প্রচুর বকাঝকা করে বাড়ানোও যায় না। ফলে সবাই ডক্টর ঘোষের যে কথাগুলো যদি মেনে চলেন, তাহলে ছোট্ট বাচ্চাটি যেমন ভালো থাকবে, আপনার পরিবারের শান্তিও বজায় থাকবে। ধন্যবাদ আপনাকে ডক্টর ঘোষ। এবং আপনারা দেখছিলেন হেলথ কেয়ার নাও। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা অনুপ্রাণিত হব, কৃতজ্ঞ থাকবো। নমস্কার, ধন্যবাদ।